আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পিডিএফগুলো। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 10 = 10। একের কয়ের দাগে রাজিয়ার মৃত্যু হয়েছিল 1238, 1239, 1240, 1241 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1240 খ্রিস্টাব্দে। এরপর দেখো আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ওয়াজির খান, মির্জা নাথান, মালিক অম্বর, মালিক কাফর। তো এখানে সঠিক উত্তর আমরা লিখবো অপশন 4টা, মালিক কাফর। ঠিক আছে, আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফর। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান, ঈসা খান, ওসমান খান না তুঘরিল খান। সঠিক উত্তর হবে খিজির খান। এরপর শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজধানী অবস্থিত ছিল পান্ডুয়াতে, সাতগাঁয়ে, লখনৌতে, সোনারগাঁতে। সঠিক উত্তর হবে অপশন 1-টা, পান্ডুয়াতে। উঙ্গুরদাগে বাদশাহ শব্দটি ফার্সি, উর্দু না আর্মেনীয়? এটি হবে ফার্সি শব্দ। আকবর যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল 13 বছর, 14 বছর, 15 বছর না 16 বছর? সঠিক উত্তর হবে 14 বছর। শাহজাহানের নাম ছিল খসরু শাহ রিয়ার মুরাদ না খুররাম? এখানে সঠিক উত্তর হবে খুররাম। নেক্সট হচ্ছে রানা প্রতাপের ছেলের নাম ছিল জগৎ সিংহ, জয় সিংহ, অমর সিংহ, মান সিংহ। সঠিক উত্তর অমর সিংহ। পরের প্রশ্ন, ঝয়ের দাগে নগর শব্দটি এসেছে সংস্কৃত থেকে, ফার্সি থেকে, প্রাকৃত থেকে, পালি থেকে? তো নগর শব্দটি এসেছে সংস্কৃত থেকে। সিরি নামে নতুন শহর তৈরি হয়েছিল গিয়াসউদ্দিন বলবনের সময়ে, আলাউদ্দিন খলজির সময়ে, ফিরোজ শাহ তুগলকের সময়ে, ইলতুৎমিশের সময়ে? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজির সময়ে সিরি নামে নতুন শহর তৈরি হয়েছিল। 2 নম্বর দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। এখানেও 10টি প্রশ্ন দেওয়া আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। প্রথমে 2-এর 1-এ ঠিক না ভুল এটা লিখতে হবে। 1 × 2 = 2। কয়ের দাগে ইকতাদারদের মুক্তি বা ওয়ালি বলা হতো? এটা হবে ঠিক। সিকান্দার লোদি ক্ষমতা ভাগাভাগি নীতিতে বিশ্বাসী ছিলেন না? এটাও ঠিক হবে। 2-এর 2 নম্বর বেমানান শব্দটি খুঁজে বের করে লিখতে হবে। 1 × 2 = 2। আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, পাঞ্জাব, এগুলোর মধ্যে বেমানান শব্দ লিখবে পাঞ্জাব। বাকি 3টি দাক্ষিণাত্যে সুলতানের রাজ্য। ঠিক আছে। পরের দেখা হচ্ছে পেজ, নুনিজ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শাহ। এখানে হবে মোহাম্মদ শাহ। বাকি 3জন বিদেশি পর্যটক। ওকে। পরের প্রশ্ন দেখো 2-এর 3 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাতে হবে। 1 × 4 = 4। ক স্তম্ভে দেওয়া হচ্ছে খানোয়ার যুদ্ধ, ঘরঘরা যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ। খ স্তম্ভে দেওয়া আছে 1527, 1529, 1556, 1526। তো দেখো প্রথমে রয়েছে কয়ের দাগে খানোয়ার যুদ্ধ হচ্ছে 1527 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ঘরঘরা যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। 2-এর 4 নম্বর 2-1 কথা উত্তর লিখতে হবে। যে কোনো দুটি 1 × 2 = 2। কয়ের দাগে হিমু কে ছিলেন? হিমু ছিলেন আফগান শাসক আদিল শাহের প্রধানমন্ত্রী ও সেনাপতি। আকবর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন? আকবর 1605 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। তারপর দেখো দারা শিকোহ কে ছিলেন? তো দারা শিকোহ ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের জ্যৈষ্ঠ পুত্র। শাহজাহানবাদের রাজপথকে বাজার বলা হতো কেন? শাহজাহানবাদের রাজপথের দুধারে সারিবদ্ধভাবে অসংখ্য দোকানপাট থাকায় একে বাজার বলা হতো। দিল্লির প্রদীপ কাকে বলা হতো? সুফি সন্ত শেখ নাসিরুদ্দিন মাহমুদকে দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো বা বলা হয়। 3 নম্বর থেকে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-3টি বাক্যের মধ্যে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 4 2 8 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে ইলতুৎমিশ কীভাবে খলিফার অনুমোদন নিয়েছিলেন? তো ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফার কাছে দূত পাঠিয়ে তার আনুগত্য স্বীকার করেন। বিনিময়ে খলিফা তাকে সুলতান ই আজম উপাধি ও মানপত্র পাঠিয়ে সুলতান হিসাবে স্বীকৃতি দেন। এরপর ইবন বতুতা কোন দেশের
কোন শহরের অধিবাসী ছিলেন? তো ইবন বতুতা উত্তর আফ্রিকার মরক্কো দেশে তানজিয়ার শহরের অধিবাসী ছিলেন। সার্বভৌম শাসক বলতে কি বোঝেন? সার্বভৌম শাসক বলতে এমন একজন স্বাধীন ও চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন শাসককে বোঝায় যিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রে অন্য কোনো শক্তির অধীনে থাকেন না। এরপর হচ্ছে ঘয়ের দেখা, টোডরমল বন্দোবস্ত বলতে কি বোঝো? আকবরের রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল গত 10 বছরের তথ্যের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের যে পদ্ধতি প্রবর্তন করেন তাকে টোডরমল বন্দোবস্ত বা জাবতি প্রথা বলা হয়। উঙ্গুর দাগে কে কবে জাহানপনাহ প্রতিষ্ঠা করেছিলেন? তো সুলতান মোহাম্মদ বিন তুগলক 1326 থেকে 27 খ্রিস্টাব্দ নাগাদ দিল্লি শহরে জাহানপনাহ নামক কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন। চয়ের দাগে তঙ্কা ও জিতল বলতে কি বোঝো? সুলতান ইলতুৎমিশ প্রচলিত রূপোর মুদ্রাকে তঙ্কা এবং তামার মুদ্রাকে জিতল বলা হতো। 4 নম্বর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে এবং 4-5টি বাক্যের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে, 3-4-এ 12 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে শাসক হিসাবে ইলতুৎমিশকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? তো সুলতান হিসাবে ইলতুৎমিশকে 3টি প্রধান সমস্যার মোকাবেলা করতে হয়েছিল। প্রথম হচ্ছে কুতুবউদ্দিনের অনুগত তুর্কি আমিরদের বিদ্রোহ দমন করা, দ্বিতীয়ত মধ্য এশিয়া থেকে আসা চেঙ্গিস খান নেতৃত্বাধীন মঙ্গল আক্রমণের ভয় থেকে দিল্লিকে রক্ষা করা, তৃতীয়ত হচ্ছে দেশের মধ্যে বিদ্রোহী হিন্দু রাজাদের নিয়ন্ত্রণ করা এবং নিজের সিংহাসনকে নিষ্কণ্টক করা। ছয়ের দাগে সিংহাসনে বসার পর রাজিয়া কী ধরনের বিরোধিতার সম্মুখীন হয়েছিল? রাজিয়ার সিংহাসন লাভকে দিল্লির রক্ষণশীল তুর্কি আমিররা সহজভাবে মেনে নিতে পারেননি। প্রথমত, একজন নারী তাদের শাসন করবেন এটি তাদের কাছে মর্যাদা হানিকর ছিল। দ্বিতীয়ত হচ্ছে রাজিয়া নিজের অনুগত অতুর্কি অফিসারদের যেমন হচ্ছে ইয়াকুত এদের গুরুত্ব দেওয়ায় তুর্কিরা ক্ষুব্ধ হয়। তৃতীয়ত লাহোর ও ভাতিন্ডার শাসনকর্তারা তার বিরুদ্ধে খোলাখুলি বিদ্রোহ শুরু করেন। গয়ের দাগে মুঘল উত্তরাধিকার নীতি মুঘল শাসনকে কিভাবে প্রভাবিত করেছিল? মুঘলদের মধ্যে নির্দিষ্ট কোনো উত্তরাধিকার নীতি ছিল না। জ্যেষ্ঠ পুত্রই সিংহাসন পাবে এমন নিয়ম না থাকায় সম্রাটের মৃত্যুর আগে বা পরেই পুত্রদের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হতো। এটি একদিকে সামরিক শক্তি অপচয় করত এবং অন্যদিকে প্রশাসনিক স্থিতিশীলতাকে নষ্ট করত। শাহজাহানের শেষ জীবনে তার পুত্রদের মধ্যে সিংহাসন দখলের লড়াই এর প্রকৃষ্ট উদাহরণ। ঘয়ের দাগে হচ্ছে আকবরের সামরিক ব্যবস্থার অর্থাৎ মানসবদারি যে ব্যবস্থা তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আকবর সামরিক ও প্রশাসনিক ব্যবস্থায় মনসবদারি প্রথা চালু করেন। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। পদাধিকারীদের 2টি স্তরে ভাগ করা হতো, জাত মানে হচ্ছে পদমর্যাদা এবং সওয়ার এটার অর্থ হচ্ছে অশ্বারোহী সৈন্যের সংখ্যা। এই অবস্থায় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হতো এবং সেনাপতিদের নির্দিষ্ট সংখ্যক সেনা সৈন্য ও ঘোড়া সংরক্ষণ করতে হতো। উঙ্গুর দাগে দিল্লির সুলতানরা দিল্লি শহরের জলের অভাব কিভাবে দূর করেছিলেন? তো দিল্লির সুলতানরা শহরের জলের অভাব মেটাতে বড় বড় জলাধার বা হৌজ এবং দিঘি খনন করতেন। ইলতুৎমিশ তৈরি করেছিলেন হৌজ ই শামসি এবং আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন হৌজ ই আলায়, পরবর্তীতে হৌজ খাস। এছাড়া বৃষ্টি জল সংরক্ষণ এবং নালী বা খালের মাধ্যমে যমুনার জল শহরে আনার ব্যবস্থা করা হয়েছিল। চয়ের দাগে হচ্ছে মুঘল শাসকরা বণিকদের কিভাবে বাণিজ্য করতে উৎসাহ দিতেন উল্লেখ করো। তো মুঘল শাসকরা বাণিজ্যের প্রসারে বণিকদের বিভিন্ন সুবিধা দিতেন। তারা বণিকদের নিরাপত্তার জন্য রাস্তা ও সরাইখানা নির্মাণ করতেন। এছাড়া জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে সুরক্ষা দান এবং অনেক সময় নির্দিষ্ট শুল্কের বিনিময়ে বাণিজ্যের ছাড়পত্র প্রদান করতেন। সম্রাটরা বিদেশি বণিকদেরও কুঠি নির্মাণের অনুমতি দিয়ে ব্যবসা বৃদ্ধি করতেন। 5 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো আর 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5 নম্বর করে 5 × 10 নম্বর দেওয়া হচ্ছে 2টি প্রশ্নের জন্য। কয়ের দাগে দিল্লিতে সুলতানদের অর্থনৈতিক সংস্কারগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দেখো, দিল্লির সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের অর্থনৈতিক সংস্কার বিশেষ উল্লেখযোগ্য। 1 নম্বর হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ। আলাউদ্দিন খলজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেঁধে দেন এবং সাহনা ই মান্ডি ও দেওয়ান ই রিসাত নামক কর্মচারী নিয়োগ করে বাজার তদারকি করেন।
2 নম্বর রাজস্ব সংস্কার, তিনি জমি জরিপ করে উর্বরতার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন এবং দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। 3 নম্বর হচ্ছে রেশনিং ব্যবস্থা, দুর্ভিক্ষের সময় প্রজাদের অন্ন কষ্ট দূর করতে সুলতান রেশনিং প্রথা চালু করেছিলেন। 4 নম্বর মুদ্রা সংস্করণ, মোহাম্মদ বিন তুগলক সোনা ও রূপোর মুদ্রার ঘাটতি মেটাতে তামা বা ব্রোঞ্জের প্রতীকী মুদ্রার প্রচলন করেন। 5 নম্বর কৃষি ঋণ, চাষিদের সহায়তার জন্য তিনি তাকাভি ঋণের ব্যবস্থা এবং আমির ই কোহি নামক পৃথক কৃষি বিভাগ গঠন করেন। তো এইগুলো হচ্ছে অর্থনৈতিক সংস্কার করেছিলেন, ঠিক আছে, দিল্লির সুলতানদের অর্থনৈতিক সংস্কার। নেক্সট ক্ষয়ের দাগে হচ্ছে দিল্লির সুলতানদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দিল্লির সুলতানি শাসন ছিল মূলত একনায়কতন্ত্র ও সামরিক শক্তির উপর নির্ভরশীল। 1 নম্বর পয়েন্টগুলো আমরা লিখছি কেন্দ্রীয় শাসন, সুলতান ছিলেন প্রশাসনের সর্বোচ্চ প্রধান, তাকে সহায়তা করার জন্য ওয়াজির বা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী থাকতো। 2 নম্বর হচ্ছে ইকতা প্রথা, প্রশাসনিক সুবিধার জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল যাকে বলা হতো ইকতা। ইকতার প্রধান বা মুক্তিবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। 3 নম্বর 40 চক্র, ইলতুৎমিশ প্রশাসনিক কাজে সহায়তার জন্য 40 জন বিশ্বস্ত তুর্কি কৃতদাসদের একটি দল বা বন্দগান ই চেহলগান এটা গঠন করেন। 4 নম্বর হচ্ছে গুপ্তচর ব্যবস্থা, বলবন ও আলাউদ্দিন খলজি সাম্রাজ্যের গোপন খবর সংগ্রহের জন্য শক্তিশালী গুপ্তচর বা বারিদ নিয়োগ করেছিলেন। 5 নম্বর সামরিক নিয়ন্ত্রণ, সেনাবাহিনীতে শৃঙ্খলা বজায় রাখতে দাগ ও হুলিয়া প্রথা এবং জায়গিরের বদলে নগদ বেতনের প্রথা চালু করা হয়েছিল। গয়ের দাগে শের শাহের শাসনতান্ত্রিক সংস্কারগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। তো শেরশাহ তার স্বল্পকালীন রাজত্বে এক উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। 1 নম্বর প্রশাসনিক বিভাগ, তিনি সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকার এবং সরকারগুলিকে কয়েকটি পরগনায় ভাগ করেছিলেন। 2 নম্বর ভূমি সংস্কার, কৃষকদের স্বার্থে তিনি জমির স্বত্ব প্রদানকারী পাট্টা এবং কৃষকের দায়বদ্ধতা স্বীকারকারী কবলিয়ত প্রথা প্রবর্তন করেন। 3 নম্বর যোগাযোগ ব্যবস্থা, যাতায়াতের উন্নতির জন্য তিনি সিন্ধু নদ থেকে সোনারগাঁ পর্যন্ত দীর্ঘ সড়ক ই আজম, যেটা বর্তমানে জিটি রোড নামে পরিচিত, এটি নির্মাণ করেন এবং রাস্তার ধারে সরাইখানা স্থাপন করেন। 4 নম্বর ডাক ব্যবস্থা, দ্রুত খবর আদান প্রদানের জন্য তিনি ঘোড়ার মাধ্যমে উন্নত ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। 5 নম্বর হচ্ছে সামরিক সংস্কার, সেনাবাহিনীতে দুর্নীতি রুখতে তিনি ঘোড়ার গায়ে ছাপ দেওয়ার দাগ এবং সৈনিকদের পরিচয় লিপি বা হুলিয়া প্রথা এটা চালু করেন। তো এগুলো হচ্ছে শেরশাহের শাসনতান্ত্রিক সংস্কার। ঘয়ের দাগে মুঘলদের সঙ্গে রাজপুতদের সম্পর্ক কেমন ছিল উল্লেখ করো। তো মুঘলদের ভারত শাসনের ইতিহাসে রাজপুতদের সঙ্গে সম্পর্ক এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1 নম্বর পয়েন্ট করে আমরা লিখছি আকবরের নীতি, সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন রাজপুতদের সহযোগিতা ছাড়া ভারতের স্থায়ী সাম্রাজ্য গড়া অসম্ভব। তিনি বৈবাহিক সম্পর্ক ও মিত্রতার মাধ্যমে তাদের আপন করে নেন। 2 নম্বর উচ্চ পদ প্রদান, রাজা মানসিংহ বীরবল ও রাজা টোডরমল মুঘল দরবারে অত্যন্ত উচ্চ পদে আসীন ছিলেন। 3 নম্বর হচ্ছে ধর্মীয় সহনশীলতা, রাজপুতদের আনুগত্য লাভের জন্য আকবর মুসলমানদের উপর থেকে জিজিয়া কর ও তীর্থকর তুলে দেন। 4 নম্বর হচ্ছে উত্তরাধিকারীদের নীতি, জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের এই উদার নীতি বজায় রেখেছিলেন এবং রাজপুতদের ওপর আস্থা রাখতেন। 5 নম্বর হচ্ছে সম্পর্কের অবনতি, সম্রাট ঔরঙ্গজেবের গোলামি ও মারওয়ার দখলের প্রচেষ্টায় দীর্ঘদিনের মুঘল রাজপুত মিত্রতায় ফাটল ধরে, যা মুঘল সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে। এরপর অঙ্গর দাগের প্রশ্ন, মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশ কিভাবে হয়েছিল উল্লেখ করো। তো মধ্যযুগে দিল্লি শহরটি কেন্দ্র করে একের পর এক নতুন রাজধানী ও নগরী গড়ে উঠেছিল। 1 নম্বর হচ্ছে প্রথম দিল্লি, তোমর ও চৌহান রাজপুতদের তৈরি কিলা রায় পিথোরা ছিল দিল্লির প্রাচীনতম অংশ। 2 নম্বর সুলতানি আমল, কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ কুতুব মিনারকে কেন্দ্র করে গড়ে তোলেন ওয়াত উল ইসলাম এই শহর। পরবর্তীকালে আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ থেকে বাঁচতে সিরি নগরী তৈরি করেন। 3 নম্বর হচ্ছে তুগলক আমল, গিয়াসুদ্দিন তুগলকবাদ, মোহাম্মদ বিন তুগলক, জাহানপনাহ
এবং ফিরোজ শাহ তুগলক ফিরোজবাদ শহর গড়ে তোলেন। 4 নম্বর মুঘল আমল, হুমায়ুন দিনপনাহ তৈরি করলেও শাহজাহানের আমলে শাহজাহানবাদ নির্মাণের মাধ্যমে দিল্লির জৌলুস তুঙ্গে পৌঁছায়। 5 নম্বর বিকাশের কারণ, যমুনা নদীর তীরে অবস্থিত হওয়া এবং ভারতের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সংযোগ রক্ষাকারী ভৌগোলিক অবস্থানের কারণে দিল্লির দ্রুত উন্নতি ঘটে। তো এখানে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর মানের প্রশ্ন, যেখান থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে। এরপর দেখো 6 দেখা প্রশ্ন রয়েছে, এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, সুলতানি আমলে কিভাবে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল সংক্ষেপে লেখো, ঠিক আছে। তো এখানে টোটাল 6টা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, এখান থেকে জাস্ট 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। দেখো আমরা 6 প্রশ্নের উত্তরটা লিখছি। সুলতানি আমলে দিল্লিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের অভূতপূর্ব বিস্তার ঘটেছিল। 1 নম্বর হচ্ছে নগরায়ন, নতুন নতুন নগর গড়ে ওঠায় কারিগর ও বণিকদের সংখ্যা বৃদ্ধি পায়, যা বাণিজ্যে গতি আনে। 2 নম্বর হচ্ছে উন্নত যোগাযোগ, সুলতানরা যাতায়াতের সুবিধার জন্য পাকা রাস্তা ও সরাইখানা নির্মাণ করেছিলেন, যা পণ্য পরিবহনে সাহায্য করত। 3 নম্বর হচ্ছে অভিন্ন মুদ্রা, ইলতুৎমিশ প্রবর্তিত টঙ্কা ও জিতল সমগ্র ভারতে বিনিময়ের প্রধান হিসাবে স্বীকৃতি পায়, যা বাণিজ্যকে সহজ করে তোলে। 4 নম্বর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, সুলতানি বণিক, খোরাসানি বণিক এবং গুজরাটি হিন্দু ব্যবসায়ীরা এই সময় বাণিজ্যে অগ্রণী ভূমিকা পালন করতেন। 5 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য, খাম্বাত ও কালিকট বন্দরের মাধ্যমে আরব সাগর ও পারস্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি পায়, বিশেষত সুতি বস্ত্র, নীল ও মশলার ব্যাপক চাহিদা ছিল। তো আমরা এইভাবে প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো আজকে আমরা ক্লাস 7-এর তোমাদের হিস্ট্রি সাবজেক্টের বা ইতিহাস সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং পাঠ্য বইয়ে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে এই সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশনের পরীক্ষা, সেই অধ্যায়গুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা রিডিং পড়বে প্রতিটা অধ্যায়, ওকে। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে পিডিএফগুলো, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।